প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল আহসান। আমার সঙ্গে তিনজন অতিথি রয়েছে। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা আজকের আলোচনার বিষয় সম্পর্কে একটু জানব। আমার ঠিক ডানে রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর রয়েছেন অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সবশেষ রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে। আমি আজকের বিষয়টা হচ্ছে এরকম, আমরা ভাবছি যে রাত পোহালেই তো নতুন সংসদ, তো সেই সংসদটা আসলে কেমন হবে। সেখানে বিএনপি এবার 2/3 আসনে জয়ী হয়ে ক্ষমতায়, সংবিধান সংস্কারের একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই সাথে প্রথমবারের মতো বিরোধী দলের জায়গায় জামায়াত ইসলামী। তো সব মিলে কেমন সংসদ হতে পারে, কতটা কার্যকর হতে পারে, কতটা প্রাণবন্ত হতে পারে, কতটা উত্তপ্ত হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। এজন্য আজকের আলোচনার বিষয় দিয়েছি কেমন হবে নতুন সংসদ। শুরুতেই যেতে চাই মাসুদ কামাল ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনের ঠিক 1 মাস পরে বা 2-3 দিন কম হতে পারে, প্রায় 1 মাস পরে সংসদ বসতে যাচ্ছে। এটিকে একটু স্বাভাবিক সময়ের থেকে একটু দেরি কিনা? কারণ সরকার গঠনে যতটুকু সময়ের ভিতর হওয়ার কথা ছিল হয়ে গেছে। আর সেই সঙ্গে একটু জানতে চাই যে বলা হচ্ছে, বিএনপি বলছে যে এই সংসদটি ঐতিহাসিক হবে, সেটির একটু আপনার কাছে কি কারণে ঐতিহাসিক হতে পারে? দেখেন, আসলে ঐতিহাসিক জিনিসটা কি? ইতিহাসে যেটা স্মরণীয় হয়ে থাকবে। সব সংসদ ঐতিহাসিক, সব সংসদ ঐতিহাসিক বিভিন্ন কারণে। কোনো একটা সংসদের আপনি যে কোনো একটা সংসদকে বাদ দিয়ে ইতিহাস লিখতে পারবেন না। তাহলে সবই তো ঐতিহাসিক সংসদ কোনোটা। এখন ইতিহাসে কে কোন অবস্থানে আছে সেটা হলো একটা ব্যাপার। কোন ইতিহাসটা পড়তে আপনি আনন্দ পাচ্ছেন, কোনটা আনন্দ পাচ্ছেন না, সেটা আপনার ব্যাপার। সব সংসদে ঐতিহাসিক। বাট প্রশ্নটা হলো যে এই সংসদটা জনগণের প্রত্যাশা সেটাকে মেটাতে পারবে কিনা, এটা এখনই বলার কোনো সুযোগ নাই, আরও সময় লাগবে ভাই। যেমন একজন সংসদ সদস্য আমাদের সঙ্গেই আছেন, জি আছেন না? তো মানে ওনাকে তো আমি পছন্দ করি, ওনার সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি, ওনার সমালোচনা করতে আমি পছন্দ করি, কারণ আমি জানি উনি সমালোচনা করে একভাবে জবাব দেন। তো উনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বাদ বাকি 299 জন ওনার মতোই হবেন? ওখানে ওনার চেয়ে বেটার আছে, আবার ওনার চেয়ে ইনফেরিয়র আছে। ওনার মতো যুক্তি দিয়ে কথা বলার লোকও আছে, আবার একদম অযৌক্তিক কথা বলার লোকও ওখানে আছে। এখন কার কি ভূমিকা থাকবে এটা ভাই 5টা বছর তো অনেক দিন, কে কি বলবে না বলে বলা বড় কঠিন। এবং ওই ভূমিকার দ্বারা সংসদ হবে। এখনও যে সংসদ যাত্রাই শুরু করে নাই, সেটা কেমন হবে না বলা বড় কঠিন। যেমন আমি নিজে মনে করতাম যে জামাত মোটামুটি একটা মানে ওই যে মানি না, মানবো না, ভাঙলাম, চললাম, চলে গেলাম, হাইটে চলে গেলাম, সংসদ বয়কট করলাম, একদিনও শান্তিতে থাকতে দিব না, এই যে বলবে, এই টাইপের দল জামাত না, এটা আমার কাছে মনে হয়। তারা সংসদে থাকবে, সংসদের সুযোগ সুবিধা নিবে, সংসদে বসে আর্গুমেন্ট করবে, এই টাইপের দল জামাত, এটা আমার ধারণা। কিন্তু তাদের সঙ্গে আবার এনসিপি আছে। এখন এনসিপি তো কথাবার্তা যেগুলি বলে এগুলো মানে সংবিধানের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রপতির ভাষণ নিয়েও বলেছে। রাষ্ট্রপতি এটা কেন বলতেছে? রাষ্ট্রপতি স্বৈরাচারের দোষর মানলাম, তার কথা শোনাও যায় না, এটাও মানলাম। তো এর আন্ডারে তুমি শপথ নিলা কেমন করে? শপথ নেওয়ার সময় খেয়াল ছিল না? বলতেছে কে? নাহিদ ইসলাম, জি, বিরোধী দলীয় চিফ হুইপ এবং এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া উপদেষ্টা। জি, তো রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষর ছিল না? ছিল, মানে যদি তারা মনে করে। হ্যাঁ, তা তুমি যার কথাই শুনতে চাও না, তার কথা শুনে আবার তুমি উচ্চারণ করছো, উনিও বলছে, উনিও বলছে, উনিও বলছে, উনিও বলছে, শপথ ভেবে নিছে। তো তখন তুমি রাষ্ট্রপতির কথা প্রতিধ্বনি করতে পারছো, তোমার কোনো আপত্তি নাই, সমস্যা হয় নাই। এখন তোমার এটা সমস্যা, ফ্যাসিবাদের দোষর। এই ফ্যাসিবাদের দোষরের আদেশের দ্বারা তো ইলেকশনটা হয়েছে, তখন সমস্যা হয় নাই। এই ফ্যাসিবাদের দোষরের আদেশ দিয়ে দিয়েছে, যেটা নাকি বেআইনি বলতেছে, অবৈধ বলতেছে, সেই আদেশের জড়িত তুমি বলতেছো যে আমাদের সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেওয়া দরকার ছিল। ওই শপথ কেন বিএনপি নিল না? এই জন্য বিএনপির চেয়ে খারাপ আর কেউ নাই, তখন সমস্যা হয় নাই। ভাই এইগুলো জানেন কি, যে আমি আমার সুবিধা মতো কিছু মানবো, কিছু মানবো না, এটা তো ভাই হয় না। মানলে পরে মানে নাহলে মানেন না। আর এগুলো তো আবদারের কথাবার্তা। এই আবদার তো মানে ভাই সংবিধান চলবে, সংসদ চলবে সংবিধান দিয়ে, তা বইলে আসেন। তো এগুলো বলতেছে, কাজে এই জামাতকে আমি মনে করি তারা সেন্সিবল আছে, তারা কথাবার্তা বলবে, তর্ক করবে, বিতর্ক করবে, আবার মানবে। যেমন ধরুন বলছে না জামাতের এই তাহের সাহেব যে আমরা পুরো জুলাই সনদের
প্যাকেজ চাই। এখন এর মাঝখান থেকে আপনি আমাকে ডেপুটি স্পিকার দিতে বলবেন সেটা নেব এই দান দক্ষিণে নেব না, নিবে আপনি লেখা রাখেন নিবে। বলছে সংস্কার মানলে যদি সংবিধান সংস্কার পরিষদে তারা বিএনপি শপথ তার নেয়, মতো তারা করে সংস্কার করবে, জামাত ডেপুটি স্পিকার নিবে, কথাটা আমি বললাম, আপনি লিখে রাখেন। বলছে জুলাই সনদ খণ্ডিতভাবে ভাই মানবে কি বলছেন আপনি দেখেন না, Okay. ভাই ডেপুটি স্পিকার হলো কি ইকুইভ্যালেন্ট টু মিনিস্টার, হ্যাঁ পূর্ণমন্ত্রী। পূর্ণমন্ত্রী। দুইজন মানে মন্ত্রী পর সুবিধা জামাত ছেড়ে দেব? জামাত কি ওই বিপ্লবী দল নাকি রে ভাই? আরেকটা মাসুদ কামাল ভাই যেটা বলছিলাম যে দেরি হচ্ছে নাকি সংসদটা একটু নাকি এরকমই বসে? এটা হলো জানেন কি, এটা হলো কি আপনার সরকারি দল যেটা আছে এটা তাদের প্রিপারেশনের উপর নির্ভর করে। কারো প্রিপারেশন থাকে, মনে করেন আমি পরের দিন বসলাম, আর কারোর মধ্যে হয়তো একটু থাকে, মানে আপনার কি বলে এটাকে, সংযম থাকে, ভাবে দুদিন পরে হলো আমাদের, দুদিন আগে হলো আমাদের, যাই আস্তে আস্তে গুছাই টুসাই নেই। আর এই সংসদে অনেক নতুন নতুন এমপি হচ্ছেন, ওনারা সংসদের অনেক নিয়ম কানুন হয়তো জানেন না, এই জন্য দেখলাম একটা ক্লাসও দেওয়া নিল, ভালো এটা। কিন্তু ওইখানে যে আওলা ঝাওলা করার চেয়ে একটু পড়াশোনা করে নিল, একটু প্রস্তুতি নিল, আমি এতে কোনো ক্ষতি দেখি না। আচ্ছা, আমরা একটু আসিফ শাহ স্যার আপনার কাছে একটু জানতে চাই, বিএনপি আজকে বলেছে যে সংবিধানে অন্তর্ভুক্ত করার পরে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে, প্রক্রিয়াটি কেমন হতে পারে? ধন্যবাদ। আমি এখনো ঠিক পরিষ্কার না যে বিএনপি সেটা করবে কিনা। যদি সেটা বলে থাকে, কারণ আমি বলেছি যে তারা, আমি যেটা দেখেছি যে তারা এটাকে মানে বিবেচনা করছেন, যদি এটা করে থাকেন তাহলে ব্যাপারটা যেটা আমি বুঝতে পারছি যেটা হবে, যে যেহেতু এই অর্ডারটার কনস্টিটিউশনালিটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন, তাহলে সংসদের অধিবেশনে আপনার কি বলে একজন বয়োজ্যেষ্ঠ কেউ এটা চেয়ার করার পরে, স্পিকার নির্বাচিত হবার পরে, তাহলে এই অর্ডারটা প্লেস করা হবে, 2/3 মেজরিটিতে এই অর্ডারটা পাশ করানো হবে, মানে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার যেটা, এবং খুব সম্ভবত যতটুকু বুঝতে পারছি যে সেখানে কিছু চেঞ্জ আনা হবে। চেঞ্জ আনার মধ্যে যেমন আমরা যেটা জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন, সেটাকে খুব সম্ভবত চেঞ্জ করে তারা স্পিকার ডেপুটি এরকম কিছু একটা হয়তো তারা করতে পারেন। সো এইটা যখন হচ্ছে 2/3 মেজরিটি দিয়ে কনস্টিটিউশনের অংশ হয়ে যাবে, তখন আমার ধারণা যে তারা যেটা বলেছেন যদি সেটা ফলো করেন, তাহলে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শপথ পড়বেন, এবং বাকি যে দুটো রাজনৈতিক দল আছে তাদেরকেও তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শপথ পড়তে অনুরোধ আমি জানাবেন। আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য, সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ, যেটি সংবিধান বাস্তবায়ন আদেশ দ্বারা বলা হচ্ছে যে 180 দিনেরই কার্যকর থাকবে এবং শুরু থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে এবং সেখানে একই সঙ্গে দুটি শপথ পড়বে। এখন বিএনপি যদি সেটাকে সংবিধানে সম্পৃক্ত করে তারপরে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করে, সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের সব সদস্য না হয়ে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে? না, যদি হচ্ছে তারা শপথ পড়েন, তাহলে তো সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হয়ে গেল। যদি সেটা গঠিত হয় তাহলে তো হচ্ছে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকছে না। দেখুন, কিন্তু তারা তো বলছে এটি সংবিধানে ঢোকানোর পরে পড়বে, সেটি কি হতে পারে প্রক্রিয়া? যেটা বললাম আমি, যে এই প্রক্রিয়াটা তো খুব সোজা। যেটা হবে হচ্ছে গিয়ে তারা সংসদের অধিবেশন বসবে, অধিবেশন বসার পরে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা যেটা আছে সেটাকে তারা 2/3 মেজরিটির মাধ্যমে আমাদের যে বর্তমান কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করবে। সেটা যদি অন্তর্ভুক্ত হয় তাহলে বর্তমান কনস্টিটিউশনের আন্ডারেই আপনার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার একটা রূপরেখা তৈরি হলো, এবং সেইখানে ভাষণের কথা, ভাষণ কে পড়বে, কোনো একটা শিডিউলে তারা ভাষণটাকে অ্যাড করবেন। তো সেটা যখন হচ্ছে তাহলে সেই শিডিউল অনুযায়ী, সেই প্রক্রিয়া অনুযায়ী তাহলে ভাষণটা পাঠ করা হবে, বিএনপি হয়তো সেই ভাষণটা পাঠ করবে এবং বাকি দুটো রাজনৈতিক দলকে বলবে। তাহলে যেটা হলো যে আমার তখন পার্লামেন্টের যে ডুয়াল রোলের কথা বলা হয়েছে সে ডুয়াল রোল থাকলো। পার্লামেন্ট হচ্ছে তার নর্মাল যে কার্যাবলী সেটা চালিয়ে গেল, প্লাস হচ্ছে এই একই পার্লামেন্ট সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও পরিগণিত হলো। সো তখন এইটার মাধ্যমে যখন আপনার এই সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হলো, তখন সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হচ্ছে জুলাই চার্টারের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস হবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করার একটা ব্যবস্থা নেওয়া হবে। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে 133টার মতো অধ্যাদেশ যেগুলো সংসদে পাশ করে নিতে হবে, সেই অধ্যাদেশগুলোর সঙ্গে কি আদেশ পাশ করার কোনো বিষয় আছে কিনা? যেমন সংবিধান সংস্কার আদেশ যদি সেটি থাকে, তাহলে সেটি যদি পাশ হয়ে যায় তাহলে অধ্যাদেশ তো ডিফারেন্ট ব্যাপার। অধ্যাদেশের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আমাদের কনস্টিটিউশনে যে জিনিসটা খুব স্পষ্টভাবে বলা আছে যে অধ্যাদেশগুলোতে আপনি হচ্ছে গিয়ে যেটা হয়েছে যে যখন আপনার জরুরি ভিত্তিতে করা হয়, পরে জরুরি ভিত্তিতে সংসদের যখন অধিবেশন থাকে না তখন হচ্ছে এগুলো করা, এবং এটার শর্তটা হচ্ছে যে সংবিধান যখন বসবে তার অধিবেশনের 30 কার্য দিবসের মধ্যে এটা করতে হবে। সো এইখানে যে 133টা আপনি যে
অধ্যাদেশের কথা বললেন, এর মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে, যে আমাদের মানবাধিকার কমিশন তৈরি করার যে অধ্যাদেশ সেটি আছে, তারপরে বিচার বিভাগের ক্ষেত্রে সেক্রেটারিয়েট আলাদা করার যে বিষয় আছে, এরকম অনেকগুলো আছে। সো এগুলোর প্রত্যেকটা যদি আমরা 30 দিনের মধ্যে এটা না করতে পারি তাহলে এটা রিল্যাপস হয়ে যাবে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম আদেশ কি এরকম ভাবে পাশ হওয়ার কিছু আছে কিনা? না, আদেশ ইজ ডিফারেন্ট, কারণ এটা যেহেতু রাষ্ট্রপতির অধ্যাদেশ, এটা রাষ্ট্রপতির ইস্যু না শুধু, কারণ অধ্যাদেশ এবং আদেশ দুটো জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে। অধ্যাদেশের ক্ষেত্রে খুব সুস্পষ্টভাবে আপনি এই প্রক্রিয়ায় এই জিনিসটাকে করতে পারেন, কিন্তু আপনি যে আদেশটা দেখেছেন সেইখানে তো একদম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা, এবং সেটা হচ্ছে কি আপনার কনস্টিটিউশনের মধ্যে অনেক কিছু করে আসছে, তো সেটাকে আপনি এই সিম্পল মেজরিটি দিয়ে বা ইসে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আমি একটু অধ্যাদেশ নিয়েই জানতে চাই আজিজুল বারী হিলাল ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে অধ্যাদেশের বেশিরভাগগুলোই আপনার বিএনপি সংসদে উত্থাপন করে সেগুলোকে পাশ করা হবে, তবে কোনো জবরদস্তিমূলক কিছু গ্রহণ করা হবে না। আসলে জবরদস্তিমূলক কোনগুলোকে বলা হচ্ছে বা হতে পারে? না, বলা হচ্ছে যে আপনি দেখেন, প্রথমে আপনি বলছেন যে সংসদটা আসলে কেমন হবে, কেমন হবে আপনি এটা সেটিও বলছেন। বলেন। এই সংসদটা, আমি এই প্রশ্নের উত্তরটা আগে দিই, যে Please. বিশেষ করে আমাদের দুইজন আজকে যে বক্তা খুব নাইসলি প্রেজেন্ট করলেন, আগামী সংসদের একটা শুভ যাত্রা হবে এবং তারা ডিবেট এবং আর্গুমেন্টসকে প্রাধান্য দিয়েছে। আমিও তাই মনে করি যে আগামী সংসদটা খুবই প্রাণবন্ত হবে, বিকজ ডিবেটস অ্যান্ড আর্গুমেন্টসের একটা যুক্তির খেলা এবং আইন কানুন এর মারপ্যাচ, আপনার এই একটা প্রাণবন্ত সংসদ, এখানে কথা, ডিবেটস এবং আর্গুমেন্টসের একটা যুদ্ধ আর কি, কাইন্ড অফ। সুতরাং এটা একটা খুব প্রাণবন্ত সংসদ হবে। এখন আপনি বলছেন যে অধ্যাদেশগুলো জবরদস্তি, এখানে বলা হচ্ছে যে 133টা অর্ডিন্যান্স কিন্তু ডক্টর ইউনূস সরকার জারি করে রেখেছে। এই বিষয়গুলোকে ওই যে ডক্টর শাহান যেটা বললেন যে 30 কার্য দিবসের মধ্যে পাশ করতে হবে, সুতরাং এইসব বিষয় উত্থাপন করা হবে এবং সেখানে আপনার ডিবেটস হবে, আর্গুমেন্টস হবে, কোন অধ্যাদেশটা আপনার সাংঘর্ষিক হবে আমাদের সংবিধানের সাথে। তারপরে আপনি বলছেন যে প্রেসিডেন্ট অর্ডার, যেটা আদেশটা, ওইটা কিন্তু ল না, আইন না। আদেশ হচ্ছে উপরে হলো আইন, আইন আপনাকে মানতে হবে। আদেশ কি মানতে হবে কিনা এটা আমার অনুমানে যে না, আইনটা খুব ইম্পর্টেন্ট। আদেশটা যদি আইনে পরিণত হয় তখন এটা অন্য জিনিস। সুতরাং আগামী সংসদে আপনারা যে আশঙ্কাটা, যে ধারণাটা করছেন, নিশ্চয়ই সেরকম একটা সংসদ হবে যে আমরা অর্ডিন্যান্সগুলো আলোচনা করব এবং জুলাই সনদের কথা যেটা বলছেন, এই জুলাই সনদের আপনার 84টা পয়েন্ট আছে খুব সম্ভব, তাই না? আর 9টা অঙ্গীকার আছে, তাই না? কনস্টিটিউশন রিলেটেড হচ্ছে 47টা। এর আমি আছে টোটাল 84টা, আর এই 84টার আগে কিন্তু 9টা অঙ্গীকারও আছে আমাদের। এর প্রতিটা দাড়ি, কমা, সেমিক্লোন সব কিছুই আলোচনা হবে এবং এর কোনো কিছুই যে আলোচনা ছাড়া জবরদস্তি করে পাশ করানো হবে তা না। এই জন্যই বলছি যে সংসদটা হবে ডিবেট এবং আর্গুমেন্টসের একটা প্রাণবন্ত জায়গা। আমরা জুলাই সনদটা আমরা কিন্তু সিগনেচার করেছি, সবার আগেই করেছি, তাই না? এবং জুলাই সনদের 84টা পয়েন্টের আমরা কিছু কিছু জায়গা নোট অফ ডিসেন্ট দিয়েছি, তারাও দিয়েছে, বিরোধী দলরাও দিয়েছে। সব কিছুই কিন্তু আলোচনা হবে, আলোচনা সব কিছুরই হবে। আর আপনি বলছেন যে দ্বিতীয় শপথ, দ্যাট মিনস সংস্কার পরিষদের যে সভাটা, এইটা যদি আপনি সংসদে আলোচনা করে এটা যদি আপনি বোধগম্য হয় যে আইন অনুযায়ী করা হয়, সংবিধান যদি সেটা সম্মত হয়, তো আমরা কিন্তু নিব না সদস্য শপথ, এটা আমরা বলিনি, কিন্তু আমরা নিতেও তো পারি, তাই না? যদি আমরা এরা যৌক্তিক হয়, সংবিধানের সাথে সামঞ্জস্য, অবশ্যই আমরা নিব। তার মানে হচ্ছে কি যে আমরা কোনোটা কিছু একরোখা হচ্ছে না, একটা আলোচনার যে জায়গা সংসদ, সেইটা আমরা ধরে রাখবো যে যা কিছু আলোচনা সংসদেই হবে। এবং দেখেন, আমরা এই সংসদটাকে আরও ইনক্লুসিভ করার জন্য যে বিশেষ করে এই যে ডেপুটি স্পিকারের পদটা, আপনার জুলাই চার্টারে কিন্তু আছে ডেপুটি স্পিকারের পদটা বিরোধী দল আছে না? আছে। জুলাই চার্টার যদি আমরা নাই মানবো, তাহলে আমরা তো এইটা পাস হওয়ার আগেই, জুলাই সনদ পাস হওয়ার আগেই আমরা অফারটা করছি। দ্যাট মিনস যে আমরা জুলাই সনদ যে দাড়ি, কমা, সেমিক্লোন সহ আলোচনা সহ মানবো, তার একটা বড় প্রমাণ তো আমরা প্রথমেই ডেপুটি স্পিকার যেটা আপনাদের জুলাই সনদে আছে, সেটা তো আমরা বলছি যে বিরোধী দল থেকে হোক, বলছি না? তার মানে কি যে বিএনপির একটা পজিটিভ মনোভাব টু মানে অ্যাক্টিভ টু অ্যাক্টিভ দ্য পার্লামেন্ট, আমাদের এই মনোভাবটা রয়েছে।
এবং আমরা মনে করি যে বিরোধী দলগুলো এই পার্লামেন্টকে যদি কার্যকর না রাখে, তা আমরাও যদি কার্যকর না রাখি, তাহলে কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে এত রক্ত, এত আত্মত্যাগ, এই সব কিছুর সাথে আমাদের একটা তামাশা হয়ে যাবে। এই জন্য উভয় দল, বিএনপি মেজরিটি, ব্রুট মেজরিটি পেয়েছে, তাকে নিশ্চয়ই সে আরও বেশি সাবমেসিভ হবে যে এই সংসদটাকে রান করার জন্য, এবং বিরোধী দলকেও সেই সাবমেসিভের সম্মানটা দিবে, এটা আমি বলছি। সুতরাং আগামী সংসদটা, আপনি যেটা বললেন যে ঐতিহাসিক, কামাল ভাই বললো যে ঐতিহাসিক ভাই কি, তা ডক্টর ইউনূস বলেছিল ঐতিহাসিক নির্বাচন। আসলে দেখেন, এই নির্বাচনটা কিন্তু ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল টু অল, এটা কিন্তু আমরা প্রমাণ করেছি। এবং সংসদে যত কিছু ফোরকাস্ট করা হচ্ছে যে এই এই সমস্যাগুলো হবে, এইগুলো হবে, এইগুলো হবে, আপনি দেখবেন আলোচনা সমালোচনার মাধ্যমে, সব কিছুই আলোচনার মাধ্যমে একটা অ্যাক্টিভ পার্লামেন্ট আমরা পাবো। এবং অন্য অন্য আগে যে 12টা পার্লামেন্ট হয়েছে, নিশ্চয়ই এর থেকে ভালো কিছু হবে। ভালো মানে আগেগুলো খারাপ হয়েছে তা আমি বলছি না, সব কিছু তো খারাপ হতে পারে না, এবার আরও ভালো কিছু হবে। এই জন্য হয়তো আপনি ঐতিহাসিক বলতে পারেন। ইতিহাসে অনেক ঘটনা থাকে, কিন্তু আপনার কিছু কিছু ঘটনা ঐতিহাসিক হয়ে, যেমন 71-এর স্বাধীনতা যুদ্ধ। আমাদের ইতিহাস যতদিন থাকবে, বাঙালি জাতির বা বাংলাদেশি জাতির ইতিহাস যতদিন, 71-কে কিন্তু আপনি কখনোই এরকম এই সংসারটাকে আপনার অনেক রক্তের বিনিময়ে কিন্তু এই সংসারটা। আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে একটু স্পষ্ট করবেন আপনি, তার মানে বিএনপি যে জামাতকে ডেপুটি স্পিকারের অফার করেছে, বিরোধী দলকে, হ্যাঁ বিরোধী দল থেকে, বিরোধী দলকে বা জামাতকে যেটি বলি না কেন, সেটি জুলাই সনদ অনুযায়ী করা হয়েছে। জুলাই সনদ না, সেটি জুলাই সনদ তো আছে, এটা তো পাস হয়নি, মানে আপনি যেটি বলছিলেন তার আগেই দিচ্ছি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের জুলাই সনদ অ্যাটিটিউডটা কি, যে জুলাই সনদ যে মানবো আমরা পাস হওয়ার আগেই আমরা একদম স্পষ্ট। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত বাকি পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আজিজুল বারী হেলাল, অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান এবং মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল ভাই, আপনার কাছে এই পর্যায়ে যে বিষয়টি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে সংসদ তো বসছে, রাত পোহালেই বলা যায়, সকাল 11টায় প্রথম অধিবেশন। সেখানে একটু রাষ্ট্রপতি ভাষণ কি প্রথম দিনে দিবে? যদি রাষ্ট্রপতি, যতটুকু জানা যাচ্ছে যে শাহাবুদ্দিন যিনি আছেন তিনিই তো ভাষণ দিবেন, এবং সেই ভাষণের উপরে আলোচনা কতদিন চলতে পারে। এবং আরেকটি বিষয় একটু জানতে চাই, এটি মূল, সেটি হচ্ছে উচ্চকক্ষ। আমরা তো দেখতে পাচ্ছি একটি কক্ষই আপাতত হচ্ছে, উচ্চকক্ষ কবে এবং কিভাবে হতে পারে? কেননা উচ্চকক্ষে তো বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে যে পিআরএ যেন না হয়, নিম্নকক্ষের ভোটে অনুপাতে না হয়, যেন নিম্নকক্ষের আসনের অনুপাতে যেন হয়। এই দুটো বিষয় আমি সংক্ষেপে বলি আপনাকে। জি প্লিজ। রাষ্ট্রপতি ভাষণ দিবে, কারণ রাষ্ট্রপতির যে কাজগুলো সংসদের, আপনার সংবিধানে গেলে দেখবেন সংবিধানের আপনার 74 ধারা, যে ওখানে স্পষ্ট করে বলা আছে যে রাষ্ট্রপতির দায়িত্ব হলো সংসদে যখন শুরু করবে যাত্রা, নতুন সংসদ যাত্রা শুরু করুক, নতুন বছর, আর পুরনো সংসদ নতুন বছরে যখন যাত্রা শুরু করবে, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবে। এটা হলো একদম পার্ট অফ কনস্টিটিউশন। তো এই বিএনপি যারা আসছে, সংসদ সদস্যরা আছে, বিএনপি গভর্নমেন্ট, তারা তো সংবিধান মেনে চলতে যাচ্ছে। হ্যাঁ, যদি সংবিধান মেনে চলে, রাষ্ট্রপতি ভাষণ দিবে। এর মধ্যে আর কোনো মানে যদি কিন্তু নাই, ইফ বাট কিন্তু কোনো কিছু নাই, ওটা আপনি রাখেন। আর দ্বিতীয় কথা হলো উচ্চকক্ষ। উচ্চকক্ষ তো বিএনপির 31 দফার মধ্যে আছে। শুনেন, এই 31 দফা নিয়ে জুলাই সনদ নিয়ে অনেক আগে এইখানে বসে আমি বহুবার বলছি, ভাই জুলাই সনদ আপনারা করেন। যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি একদিকে 31 দফা রাখবে, আরেকদিকে জুলাই সনদ রাখবে। এখানে যেগুলো যেগুলো মিলবে সেগুলো বাস্তবায়ন করবে। আপনি গত টকশোতেই বলেছেন, বলছি আমি বহুবার বলছি, এইবার হবে তাই হবে। কারণ বিএনপির বক্তব্য, শোনেন, বিএনপি, আমি কিন্তু বিএনপির এই বক্তব্যের পক্ষে লজিক্যালি, আমি বিএনপি বক্তব্যকে লজিক্যাল মনে করি এই কারণে এটা প্রণয়ন করছে কে? কিছু পলিটিক্যাল পারসনস এবং দলের সঙ্গে সম্পর্কিত কিছু এক্সপার্ট এবং অন্য অন্য দলের যারা এক্সপার্ট আছে, যারা নাকি ভোট পায় না কিন্তু জ্ঞান বিতরণ করে, এরকম অনেক দল আছে, কিন্তু তারা মিলে পড়ছে, সব জ্ঞানের ধাক্কাধাক্কি হয়েছে, হওয়ার পর তারা 31 দফা করছে। আর এটা করছে কি? এটা করছে বেসিক্যালি এনজিও এবং কিছু ভাড়াটে বুদ্ধিজীবী, এবং এই ভাড়াটে বুদ্ধিজীবীগুলি আসলে ততটা বুঝে না যে এটা অলরেডি বোঝা হয়ে গেছে। মানে গাইড জোরে, এই যে প্রেসিডেন্টের আদেশ, প্রেসিডেন্টের আদেশ মানে কি? প্রেসিডেন্টের তো আদেশ যখন লিখতেই নেই,
প্রেসিডেন্ট নিজে নিজের মতো দুইটা কাজ করতে পারে, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিয়োগ আর চিফ জাস্টিস নিয়োগ। এর বাইরে উনি আর কোনো কাজ করতে পারেন না। এর বাইরে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে কাজ করবেন। এবং তারপর উনি আরেক কথা আছে কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু প্রধানমন্ত্রী তাকে আদৌ কোনো পরামর্শ দিয়েছে কিনা এইটা নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না, এবং দিলে কি দিচ্ছে সেই প্রশ্ন করা যাবে না। কি ভয়ঙ্কর! তো সেই অবস্থায় রাষ্ট্রপতির আদেশ দৈরিক্তের কই, আপনি আদেশটা পেলেন কই? রাষ্ট্রপতির যে ক্ষমতা কার্যক্রম ওখানে আমরা বাইক গ্রন্থ আদেশ শব্দটা আছে কিনা? আলী রিয়াজ থেকে আবিষ্কার করছে, ডক্টর ইউনূস তাকে ভালোবাসে, ভালোবাসা জনিত কারণে উনি সেটা করে দিছে, ওকে করে দিছে। কেউ প্রতিবাদ করে, প্রতিবাদ করে কে হবে? বিএনপির মানে এই হাঁ ভোট দেওয়ার জন্য বিএনপিকে বারবার বলতে হয়েছে, ভাই বলেন না কেন, বলেন না কেন, বলেন না কেন। তো বলতে বলতে একবার বলছে না উনি বললে হবে না, উনাকে বলতে হবে, উনি বলছে। তাহলে আপনি দেখেন এই জুলাই সনদে যে কথাটা বারবার তারা বলে যে জুলাই সনদের সঙ্গে সবাই আছে, কেমন সবাই আছে, যে 30টা রাজনৈতিক দল আছে এর সঙ্গে। আচ্ছা মানলাম 30টা রাজনৈতিক দল কি সব না? 30টা এই রাজনৈতিক দলের সবাই বলছে আপনারা হা ভোট দেন, তাহলে 100% হা ভোট পড়ার কথা ছিল, বলো না কেন? বলো না কেন বলেন? তার মানে 30টা পলিটিক্যাল পার্টি সব না, এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ভাই। তার বাইরেও লোক আছে। এখন ওই জন্যই বলতেছি এটা অন্যভাবে হইতে পারতো। যেটা অনেকে বলতেছে যে জুলাই চেতনা, তাহলে কি আপনি জুলাই চেতনার পক্ষে না? ওই দেখবেন কিছু কিছু ঝগড়া আছে, ঝগড়া করে না, ধর্ম নিয়ে আলোচনা করে, এক পর্যায়ে বলে কি তাহলে কি তুমি আল্লাহ মানো না? তখন তো প্রশ্ন উত্তর নাই আর না। কিন্তু এইটা হলো এখানে তুমি জুলাই চেতনা মানো না। আরে ভাই জুলাই চেতনা আর জুলাই সনদ এক জিনিস না। কিন্তু জুলাই সনদে আপনি যেটা বললেন যে এই 30টা পলিটিক্যাল পার্টি অল না, কিন্তু আমি যদি বলি যে এই জুলাই সনদের ভিত্তিতেই তো আপনার গণভোট হয়েছে, গণভোটে তো হা জিতেছে। গণভোট তো বেআইনি হয়েছে। আচ্ছা, গণভোটটা তো বেআইনি, অসাংবিধানিক এবং বেআইনি। বিএনপিকে ব্ল্যাকমেল করে ওখানে তারা হা নেওয়া হয়েছে। ব্ল্যাকমেলটা কি থাকে? ব্ল্যাকমেল যদি বলতো আমি হা ভোট করবো না, তাহলে কিন্তু এই জুলাই চেতনার বিরোধী ওই যে ওই প্রশ্নটা, এরা জুলাই চেতনা চায় না, এই কই দিত একটা, তো কি করবেন আপনি? কিন্তু আমি যদি বলি ব্ল্যাকমেলটা কি একটু শিশুতোষ কথা না? ব্ল্যাকমেল করবে একটা রাজনৈতিক দলকে, সেও ব্ল্যাকমেল হবে, তাহলে সেটা কাদায় পড়লে হাতি যখন কাদায় পড়ে না তখন ওরকম হয়ে যায়। ওকে, আমরা একটু আসিফ শাহ স্যার আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে হেলাল ভাইও একটু আগে বললেন যে আদেশ মানতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? কারণ হচ্ছে আদেশ তো আইন না। আবার আরেকটি ব্যাপার বললেন মাসুদ কামাল ভাই, যে আসলে গণভোটই বৈধ কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন এবং বলেছেন আদেশ রাষ্ট্রপতি আদৌ দিতে পারে কিনা। এই বিষয়টা একটু পরিষ্কার করবেন? হ্যাঁ করছি, মানে লিগ্যাল আনসার আমি দিতে পারবো না, আমি লয়ের লোক না, কিন্তু যেটা হচ্ছে কি আমার এই বক্তব্যের সাথে একমত না যে রেফারেন্ডাম অবৈধ। এত ইজিলি যদি আমরা সব কিছু অবৈধ বলে দিই তাহলে অনেক কিছুকে অবৈধ বলা যেতে পারে। ইউ হ্যাভ টু রিমেম্বার সামথিং, জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা পাস হয়েছে নভেম্বরের 13 তারিখ। নভেম্বরের 13 তারিখ থেকে তার পরবর্তী ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত পুরো সময় একটা রাজনৈতিক দলও বলেনি যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার আমরা মানি না, এটা কেউই বলেনি। রেফারেন্ডাম হিসেবে তার মানে হচ্ছে কি দেয়ার ওয়াজ, বা যেটা হচ্ছে যে এক ধরনের পলিটিক্যাল একটা কনসেনসাস আছে। এটা লিগালি এনফোর্সেবল কিনা, এটা অবিকল এভাবে আপনার পালন করতে হবে কিনা, আপনি সেটা নিয়ে ডিবেট করতে পারেন। ইনফ্যাক্ট রেফারেন্ডামের কোয়েশ্চেনটা এটা হচ্ছে একটা সমস্যা। রেফারেন্ডামের যে প্রশ্নগুলো এটা আমরা অনেকেই ভালো মতো দেখি নেই। রেফারেন্ডামের যে 4টা প্রশ্ন, আপনি যদি একটা মজার ব্যাপার যদি দেখেন, এই 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নে বিএনপির নোট অফ ডিসেন্ট অ্যাকনলেজ আছে। আমি বলছি, আপনি যদি প্রথম প্রশ্নটা দেখেন, রেফারেন্ডামের প্রথমে কি বলেছিল যে কনস্টিটিউশনাল পজিশন, কেয়ারটেকার গভর্নমেন্ট, এই জিনিসপত্রগুলো জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় করা হবে। আপনি যদি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দেখেন, জুলাই সনদের একটা সংজ্ঞা দেওয়া আছে। জুলাই সনদের সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে 17ই অক্টোবর 2025 যেই ডকুমেন্টটা সাইন করা হয়েছে সেটা হচ্ছে জুলাই সনদ। ওকে, এখন 17ই অক্টোবর 2025 যেই ডকুমেন্টটা সাইন করা হয়েছে সেটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল কি ছিল না? ছিল। সেটাতে প্রত্যেকটা এরকম। তাহলে এই যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় এটাতে বলা আছে, তার মানে আপনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আলোচনা করবেন, আপনি যখন কনস্টিটিউশনাল পজিশনগুলো নিয়ে আলোচনা করবেন, এই প্রত্যেকটা জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট আপনার অ্যাকনলেজ করার একটা অপরচুনিটি থাকবে। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, যে আমি ব্যক্তিগতভাবে বিএনপি তাদের 31 দফায় যেভাবে নিয়োগের কথা বলেছে একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি গঠনের মাধ্যমে,
আমি ব্যক্তিগতভাবে সেটাকে পছন্দ করি সার্চ কমিটি মাধ্যমে, যেটা জুলাই চার্টারে বলা হয়েছে সেটার তুলনায়। ইনফ্যাক্ট আমরা নাগরিক কোয়ালিশন থেকে যখন আমরা একটা প্রস্তাব আপনারা দিয়েছিলাম, প্রস্তাব সেখানে আমরা দিয়েছিলেন। অল পার্টি পার্লামেন্টারি কমিটির কথাও বলেছিলাম। সো আপনি যদি 3 নাম্বার দেখেন, 3 নাম্বার হচ্ছে জুলাই চার্টারে এগেইন বর্ণিত প্রক্রিয়া অনুসারে। 4 নাম্বার প্রশ্ন যদি দেখেন, সেখানেও দেখবেন লেখা আছে জুলাই চার্টারে বর্ণিত প্রক্রিয়া অনুসারে। শুধুমাত্র 2 নাম্বার প্রশ্ন যেখানে উচ্চ কক্ষের গঠন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওই 2 নাম্বারের ক্ষেত্রে দেখবেন যে জুলাই চার্টারে বর্ণিত প্রক্রিয়া এরকম কিছু বলাই নেই, এরকম কিছু বলার নেই। সো এই যে নোট অফ ডিসেন্ট যে রেফারেন্ডামে ইসেতে আছে, আমি যেটা বললাম যে 1, 3 এবং 4, বিএনপি এই আর্গুমেন্টটা লজিক্যালি, এবং যে কথাটা হেলাল ভাই বলছিলেন যে আপনি যখন অধিবেশনে এই ডিসকাশনটা হবে, আই এম শিওর দ্যাট বিএনপির কেউ না কেউ এই আর্গুমেন্টটা দেবেন যে আমরা যদি রেফারেন্ডাম যদি আমরা মানিও, তাহলে সেই ক্ষেত্রে আমার নোট অফ ডিসেন্ট এক্সারসাইজ করার রাইট আমার সম্পূর্ণ আছে। আচ্ছা, তাহলে স্যার একটা জিনিস একটু পরিষ্কার হই, সেটা হচ্ছে যে তাহলে 2 নাম্বার জায়গায় যেটা বর্ণিত আছে যে উচ্চ কক্ষ গঠিত হবে, উচ্চ কক্ষ গঠিত হবে হচ্ছে আপনার নিম্ন কক্ষে পিয়ারে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি। এখানে যেটা আছে, এখানে আমি যেটা বলি যে আমি এখন পর্যন্ত লিগ্যাল এক্সপার্টরা অনেক বিষয়ে মানে বিভিন্ন মতামত দিয়েছেন, আমি কোনো এগ্রিমেন্ট এখন পর্যন্ত দেখি নাই যে এইটা আপনি মানতে বাধ্য, এটা লিগালি বাইন্ডিং, এরকম কিছু আমি দেখি না। এটা নিয়ে কেস হতে পারে। আমি যেটা দেখি যে বিএনপি একটা রাজনৈতিক দল, সে রেফারেন্ডামে এগ্রি করেছে, রেফারেন্ডামে হ্যাঁ বলেছে। এখন আপনি অনেক কিছু বলতে পারেন যে আমি এই কারণে ইস্যু হয়েছি। ইস্যুটা হচ্ছে কি যে জামাত ইসলামকে আমরা সমালোচনা করি হচ্ছে গিয়ে জামাত তার সুবিধা অনুযায়ী এক এক সময় এক এক স্ট্যান্স নেয়, মুনাফিকি বা যেটাই বলেন না কেন সেই ইস্যুতে। সো সেই জায়গায় বিএনপির পজিশন অনেক সময়ই প্রিন্সিপালড। এখন বিএনপিকে ডিসিশন নিতে হবে, বিএনপি কি সে প্রিন্সিপাল স্ট্যান্সটাকে ধরে রাখবে নাকি সেও ওই একইভাবে চিত্রিত হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করবে। সো সেইটা হচ্ছে একটা। আপনি যদি এখন না মানতে পারেন, এগেন আমি যেটা বললাম, কিন্তু না মানলে যেটা হবে এটার একটা পলিটিক্যাল কস্ট আছে। এখন আপনি মানবেন না, তখন হচ্ছে রাজনৈতিক দলগুলো ইস্যু করবে, আবারও হচ্ছে গিয়ে জুলাইয়ের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথা হবে। এখন দেশের যে পলিটিক্যাল অবস্থা, সেই সিচুয়েশন আপনি এ ধরনের একটা ক্রাইসিস ইনভাইট করে আনবেন কিনা। কারণ আপনি যদি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন মানে এই রেফারেন্ডামটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হিসেবে মেনেও নেন, তাহলে বিএনপির এখানে ক্ষতিটা কি হচ্ছে? বিএনপি অলরেডি 51% ভোট পেয়েছে। আপনি যদি আপনি যদি হচ্ছে উচ্চকক্ষের আসনগুলো আপনি যখন ফিল আপ করবেন, আপনি দেখবেন বিএনপির আসন সংখ্যা 55 থেকে 56-তে তার মেজরিটি থাকবে। এবং যখন 2 কক্ষে উচ্চকক্ষের, এটা হচ্ছে একটা ঝামেলা যে উচ্চকক্ষের আসলে দায়িত্বটা কি, এটা অনেকে দেখছেন না। উচ্চকক্ষের একটাই খুবই ইম্পর্টেন্ট দায়িত্ব, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ওইখানে উচ্চকক্ষে সিম্পল মেজরিটি 2/3 মেজরিটিতে না, পাস হতে হবে। বাকি যে রেগুলার প্রস্তাবগুলো সেটা উচ্চকক্ষে যাবে, কিন্তু উচ্চকক্ষে যদি সেটা গৃহীত না, উচ্চকক্ষ যাই বলুক না কেন, ফাইনাল ডিসিশন থাকবে হচ্ছে নিম্নকক্ষে। এখন যেটা এটার সুবিধা যেটা হচ্ছে বিএনপির অলরেডি 51% আছে, বিএনপির অলরেডি 55 থেকে 56টা সিট আছে। সো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত কোনো ব্যাপারে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই। দ্বিতীয় যে সুবিধাটা বিএনপির এখানে আছে, আপনি যখন এটাকে এস্টাবলিশ করবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বিএনপি প্রধান দলগুলোর মধ্যে একটা হওয়ার কারণে তার সবসময়ই, আপনি যদি হিস্ট্রিক্যালি দেখেন, বিএনপির 40%-এর মতো ভোট আছে। ভবিষ্যতে যদি বিএনপি কখনো বিরোধী দলে যায়ও, উচ্চকক্ষে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, বিএনপি সবসময়ই 40-41 আরো বেশি আসন থাকবে। তার ফলে ভবিষ্যতে যখন কোনো দল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাবে 51 সিট নিয়ে, বিএনপির বরং আমার উচিত এই 51টাকে বাড়িয়ে 55 করে দেওয়া তার সুবিধা অনুযায়ী, যাতে ভবিষ্যতে, কারণ দিস ইজ সামথিং, আপনি পলিটিক্স যখন করবেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ফিউচার, যে ভবিষ্যতে যদি অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, সেটা আওয়ামী লীগ হোক জামাত হোক, এমন কিছু যেটা করতে যাচ্ছে যেটা এটাকে ঝামেলা করবে, সেটা আটকানোর একটা অপরচুনিটি যাতে বিএনপির হাতে থাকে। অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছে অনেকক্ষণ ধরেই শুনলাম, আরো একটু বাকি ছিল, কিন্তু আমরা একটু হেলাল ভাইয়ের কাছে একটু যেতেই হচ্ছে। হেলাল ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এইটা সহ আপনি এই বিষয়টা একটু আপনার মত দিবেন, এবং সেই সঙ্গে একটু আপনার কাছে জানতে চাই যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপি তো সেইগুলো নিয়ে সংসদে কথা বলে 31 দফা আলোকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে কিনা। দেখেন, আমাদের 2 জন বক্তা এত সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে আলোচনা করছে, আমার বক্তব্য এখানে মানে আসলে কম বলাই আমার ভালো, কারণ ওনারা এত সুন্দর বলছে। আপনি তো সংসদে যাবেন। আমার বক্তব্য হলো যে এই যে দেখেন, আমরা একটা জিরো থেকে বিগিনিং করতে হচ্ছে, স্পিকার নেই, হু উইল প্রিজাইড ওভার দ্য সেশন, অনেক প্রশ্ন আছে। তারপরে প্রেসিডেন্ট আদেশ, এটা আইন না আমি বললাম। তারপরে অনেক কিছু মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক,
এই জন্য আমি খুব সংক্ষেপে বলতে চাই দ্যাট ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে, আর একটা আছে ডক্ট্রিন অফ ইক্লিপস। একটা হলো প্রয়োজনীয়তার খাতিরে আইন, আর একটা হলো কোনো মৌলিক অধিকার যখন কোনো আইনের দ্বারা কোনো মৌলিক অধিকারকে ঢেকে ফেলে, তখন সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ ইক্লিপস। তো এই দুইটা মতবাদ দ্বারা, এই প্রয়োজনীয়তার মতবাদ ডক্ট্রিন অফ নেসেসিটি, ডক্ট্রিন অফ ইক্লিপস দ্বারা আমার ধারণা যে আগামীকাল যে সংসদটা বসতে চাচ্ছে, নতুন যে সংসদ, এই সমস্ত বিষয় খুব প্রাধান্য হবে। ডক্ট্রিন অফ নেসেসিটি, ডক্ট্রিন অফ ইক্লিপস, এইগুলো ব্যাপক আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। শুধু আমি এইটুকু বলছি, এই আলোকে সংসদটা আপনার চলবে। অনেক কিছু সাংঘর্ষিক বিষয় আছে, কিন্তু এই যে আজকে যেমন আমাদের এই যে দুইজন বক্তৃতা খুব প্রাণবন্ত দিলেন, দেখবেন আগামীকালের সংসদটাও এরকম একটি প্রাণবন্ত দেখতে পারবেন। এবং সেখানে অনেক আইন, সংবিধান, যে দেখা যাচ্ছে, দেখেন কালকে সভাপতিত্ব করবে কে? একজন সদস্য, বিএনপির একজন, হয়তো এটা senior হয়তো কোনো সংসদ সদস্য। আপনার কোন একটা আইন আছে সেখানে, আমি এটা জানি না, এটা যে কোনো অথবা সংসদ ডক্টরিন সদস্য অফ পারে, নেসেসিটি একটা হবে, সময়ের পরে যদি অথবা ডক্টরিন অফ নেসেসিটি হবে, অথবা আমি বলছি এটা আবার সংবিধানের ভিতরে দেখা এই বিধান যাচ্ছে আছে। যে কতগুলো আছে মৌলিক অধিকারের ক্ষুণ্ণ হচ্ছে কিছু কিছু আইন দ্বারা, তখন তো ওই মৌলিক অধিকারগুলোকে প্রাধান্য দিতে যায়, ওই আইনটাকে আপনার চাপা রাখতে হবে, তখন ডক্টরিন অফ ইক্লিপসের প্রয়োজন হবে। সুতরাং এইটা আগামীকালই আপনারা দেখতে পারবেন যে খুবই একটা ভালো প্রাণবন্ত জিনিস সংসদ হবে। এবং সেখানে আমার দৃঢ় বিশ্বাস, মাসুদ কামাল ভাই যেটা বললেন যে জামাতে ইসলামী বাংলাদেশ বা এনসিপি, তারাও যেহেতু 24-এর গণ অভ্যুত্থানে তাদের আত্মত্যাগ রয়েছে, সুতরাং এই সংসদটাকে কার্যকর করবার জন্য কোনো একটা ছুতো দিয়ে সংসদটাকে অকার্যকর করলে কিন্তু আমাদের 24-এর গণ অভ্যুত্থান মানে তামাশা হয়ে যাবে, অবহেলা হয়ে যাবে। নিশ্চয়ই তারা সেটা করবে না। সুতরাং আমি বলছি যে আগামী সংসদটা আমরা জুলাই সনদের, আমি প্রথমে বলেছি যে দাড়ি, কমা, সেমিকোলন সব কিছুই আমরা মানা হবে এবং আলোচনার মাধ্যমে। নোট অফ ডিসেন্ট যেগুলো আছে তাদেরও নোট অফ ডিসেন্ট আলোচনা হবে না, আলোচনার পরে যে আইনটা আপনারা করব, আপনি দেখেন সেই আইনটা যদি সংবিধানের মৌলিক কাঠামোর সাথে আপনার সাংঘর্ষিক হয়, এবং এটাকে পাশ করাতে হলে 2/3 মেজরিটি থাকুক আর যাই থাকুক, আপনাকে আরেকটা গণভোটের প্রয়োজন হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এই প্রথম গণভোটটা মাসুদ কামাল ভাই যেটা বলছে, এটার সাথে আমি একেবারে একমত দ্বিমত না, কারণ আমিও এই ধরনের টকশোতে আমি বলেছি যে প্রথম গণভোটটা আসলে অনেকটা খুবই কি প্রয়োজন ছিল, এটা আমার পার্টির আমারও খুবই কি আসলে প্রয়োজন ছিল এটা। ওকে, আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করি যে একটা প্রাণবন্ত সংসদ হোক, এবং গণভোটের আসলে প্রয়োজনীয়তা ছিল কিনা কিংবা আরও একটা গণভোট হতে হবে কিনা সেই আলোচনা আমরা বিরতির পর করবো। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত বাকি পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমার সঙ্গে রয়েছেন আজিজুল বারী হেলাল, অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান এবং মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল ভাই, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে যে আপনি একটু আগে আপনার আলোচনায় বলছিলেন যে রাষ্ট্রপতি আসলে সংবিধান অনুযায়ী তো আদেশ দিতেই পারেন না, তিনি দুটি কাজের বাইরে করতে পারেন না। তার পাশাপাশি আমরা এই সংবিধান অনুযায়ী আসলে সব কিছু চলছে কিনা, বা আমরা যদি আরও একটু স্পষ্ট করি যে সংবিধানের ভিতরে সব কিছু অন্তর্ভুক্ত থাকলে তারপরে যদি মানে, এবং তারপরে আদারওয়াইজ যদি সংবিধান, আমি একটু স্পষ্ট করি আপনাকে বলি, এই প্রশ্ন আছে যে যদি এত কিছুইকে অবৈধ বলা হয়, তাহলে বিএনপি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী এখন সরকার গঠন করলো, বা বিএনপির কথাই বাদ দিন, এই সরকার বা এই সংসদ আসলে সংবিধানের কোন ধারা অনুযায়ী? আমি কতগুলো কথা বলি। কিছু কিছু ক্ষেত্র আছে যে সময়ে সংবিধান মানা সম্ভব হচ্ছে না, যেমন হাসিনার পতনের যে আন্দোলনটা সংবিধান মেনে তো হয় নাই, কাজে সংবিধান না মেনে হাসিনাকে আমি তাড়াইছি। এখন তারপর আপনি যদি সংবিধানটাকে স্থগিত করে দিতেন, সংবিধান স্থগিত থাকলো, যে নাকি সামরিক শাসন করে, তাহলে কিন্তু এত আলোচনা হতো না। সরকার কি বললো? এসেই বললো যে আমরা একটা সাংবিধানিক সরকার। যখন তারা নিজেকে সাংবিধানিক সরকার ঘোষণা করে, তখন তার দায়িত্ব হলো এই সংবিধানটাকে মেনে চলা। সোজা লাভ, কিন্তু যেখানে মানা সম্ভব না আপনি সেখানে মানবেন না। যে মনে করেন এটার হিসাবে মিলাচ্ছি না, অথবা আমরা করে ফেলাইছি, তখন তো মানতে হবে। এখন ওইখানে মানি নাই, অতএব কোনো জায়গায় মানবো না, যেখানে সুবিধা সেখানে মানবো, যেখানে অসুবিধা সেখানে মানবো না, এটা তো ভাই হয় না। তাহলে আপনি শুরুতেই বলতেন এই সংবিধান স্থগিত, আমরা বিপ্লবের চেতনায় কাজ করতেছি, করতেন, করেন নাই কেন? এখন আপনার
ফান্দে আপনি পড়ছেন ভাই। এখন আপনাকে যেগুলো যেগুলো মানা যায় সেগুলো সেগুলো আপনি মানবেন। ওকে, এখন মনে করেন এই যে বিএনপি বলতেছে যে সংবিধান সংস্কার পরিষদ বলতে কিছু নাই, আমরা শপথ দিব না। এখন আপনি যদি বলেন তাইলে আমরা আন্দোলন করলাম কেমন করে, হাসিনাকে তাইলাম কেমন করে, ওটা যদি ঠিক হয় এখনো ঠিক হবে করেন, এই অজুহাত এই যুক্তি ভাই খাটবে না। ওকে, স্পষ্ট। আমরা একটু আসিফ শাহান স্যার আপনার কাছে সংক্ষেপে একটু জানতে চাই, যেটি হেলাল ভাই একটু বলছিলেন যে আরও একটু গণভোটের প্রয়োজন হতে পারে। আর সেই সাথে আরেকটি বিষয় যুক্ত করি যে 31 দফা, জুলাই সনদ সব কিছু মেনটেন করেই বিএনপি সামনের দিকে আগাতে পারে কিনা। অবশ্যই পারে। আমি এটাতে কোনো সমস্যা দেখি না, কারণ আমি যেটা তখন একটু আগেই বললাম যে কতগুলো প্রভিশন আপনি এখন মানে মূল প্রিন্সিপালের জায়গায় কিন্তু বিএনপি একমত। আমি জানি না যে ঐক্যমত্য কমিশনের আলোচনাটা যদি দেখেন, বিএনপি কিন্তু কখনোই স্বাধীন দুদক তৈরি করার ক্ষেত্রে আপত্তি জানায়নি। বিএনপি কিন্তু কখনোই পাবলিক সার্ভিস কমিশনের স্বাধীনতা নিষেধ করতে আপত্তি জানায়নি। বিএনপির আপত্তি ছিল যে এইটা আমরা কনস্টিটিউশনে রাখবো না, এটা আমরা লিগাল চেঞ্জের মাধ্যমে করবো। এখন কোয়েশ্চেনটা হচ্ছে আপনি যে লিগাল চেঞ্জটা করবেন সেটা এই সার্চ কমিটির মতো করে করবেন নাকি তাদের যে প্রপোজাল সেটার ভিত্তিতে করবেন। সো এইটার মাঝখানে একটা সমন্বয় সাধন করা যে অসম্ভব সেটা আমার মনে হয় না। ইস্যু হচ্ছে আপার চেম্বারটা। দুটো খুব সংক্ষেপে আমি এসে কথা বলি, যেহেতু ওই ব্যাপারটা আসলে প্রথমত যে একটা জিনিস যেটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখা দরকার যে আমরা যে একটা কথা বলছি, কেন আমরা এই কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলির বা কথা আসছে বারবার, কারণ যেটা হচ্ছে যে অনেকেই বলেন যে বাংলাদেশ পার্লামেন্টারি সভরেনিটি দেশ, বাংলাদেশ পার্লামেন্টারি সভরেনিটি দেশ না। আমরা আমাদের জুডিশিয়ারির বিভিন্ন ডিসিশনে আমরা দেখেছি হচ্ছে গিয়ে অতীতেও আমাদের পঞ্চম সংশোধনী এগুলোকে বাতিল করা হয়েছে, এবং বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এটা আপনি এই পার্লামেন্টের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন না। পার্লামেন্টের সেই সভরেন অথরিটি নাই, যার ফলে আপনি যদি এখন পার্লামেন্ট চেঞ্জ করে যদি উচ্চ কক্ষ তৈরি করেন, আপনি বেসিক স্ট্রাকচারে চেঞ্জ আনছেন, আপনি প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট দিচ্ছেন। এই কাজগুলো আপনি যখন করবেন তখন ভবিষ্যতে সেটা আবার কোর্টে চ্যালেঞ্জ হবে, সেটা আবারও বাতিল হবে। সেইটা কিসে করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে। এখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, জুলাই চার্টারের আলোকে সব কিছু চেঞ্জ করে না। এইটা যদি আপনি দেন তাহলে রেফারেন্ডাম আগেই হয়ে গেছে, সো সেই গাঠনিক পাওয়ার আছে, নতুন করে আপনার রেফারেন্ডাম করা লাগবে না। কিন্তু আপনি যদি পার্লামেন্টের মাধ্যমে চেঞ্জ করেন, যেটা একই সাথে আনসাস্টেনেবল হতে পারে, ভবিষ্যতে কোনো একটা কোর্ট বাতিল করে দিতে পারে, তখন হচ্ছে কি আপনার আবারও রেফারেন্ডাম। একদম স্পষ্ট। আমরা আজিজুল বারী হেলাল ভাই আপনার বক্তব্য দিয়ে শেষ করবো। আপনার কাছে জানতে চাই যে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপির কতটুকু প্রাণবন্ত হবে, কতটুকু উত্তপ্ত হবে, বিরোধী দলকে আবারও আগের মতো থাকবে কিনা? আমি যেটা বলতে চাই, দেখেন বিএনপি যে কথাটা জনগণকে দেই সেই কথাটা কিন্তু বিএনপি রাখার চেষ্টা করে। আমি প্রথমে এবং করে ডেপুটি স্পিকারের কথাটা বললাম, জুলাই সনদ মানব সেটা বললাম। আপনি দেখেন আমরা যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো জনগণকে দিব আমাদের দারিদ্র্য বিমোচনের জন্য, কৃষির উন্নয়নের জন্য। আপনার দেখেন আপনাদের সবার কিন্তু আঙ্গুলে কালির দাগ এখনো শুকায়নি ভোটের, আমার আঙ্গুলে কিন্তু এখন কিন্তু ফ্যামিলি কার্ড পাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এইরকম কমিটমেন্ট যে এত দ্রুত করা সম্ভব এটা বিএনপি সরকার দেখিয়েছে, তো তাই না? কালির দাগ কিন্তু এখনো শুকায়নি, আপনার হাতেও আছে, সবার হাতে আছে। কিন্তু আমরা যে কমিটমেন্টগুলো জনগণের কাছে করেছিলাম সেটা কিন্তু করা সম্ভব। আমরা সেটা ফ্যামিলি কার্ড প্রায় 37,560টা পরিবারের কাছে দিচ্ছি, 4 কোটি পরিবারকে দিব। সেই জন্যই বলছি যে আপনারা এই একটা উদাহরণ থেকে বুঝে নিতে পারেন যে বর্তমান যে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তারা জনগণের কাছে কৃত ওয়াদা সম্পন্ন করবার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ সেটা স্বীকার করবে। সুতরাং আগামী সরকার, আগামী দেশ, আগামী সংসদ সবই আপনার প্রাণবন্ত হবে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল, অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান এবং মাসুদ কামাল ভাই, আপনাদের তিনজনকে। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।